মুখ্যমন্ত্রীর বাড়িতে বেঙ্গল লিবার্টি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনাদের একটু দূরত্ব তৈরি হচ্ছে। ভাই দিদি ভালোবাসা হবে, ভালোবাসা বুঝবে, কিন্তু ভাই দিদি রক্ত তো এক। বেঙ্গল লিবার্টির মুখোমুখি মুখ্যমন্ত্রীর ভাই বামুন বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জির ভাই হওয়া, কর্মী হওয়া যতটা ভালো, দাঁড়ানোটা ততটা ভালো আমার মনে হয়। দেখুন, আমি কালীঘাটে দাঁড়িয়ে এই কথাগুলো বলছি, আমি জানি না আমি কি করে ফিরবো, ঠিক আছে। আজকের দিনে দাঁড়িয়ে পলিটিক্সের বাইরে গিয়েও যদি শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা হয়, মানে প্রচার করছেন, ধরে নিন একদম মুখোমুখি হয়ে গেল, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার করছেন, ওখানে শুভেন্দু অধিকারী নিজেরও প্রচার করছেন, কথা বলবেন নাকি মুখ ফিরিয়ে যাবেন? দেখুন, একটা কথা বলি, রিলেশন এমন জায়গায় মোহনবাগান ইস্টবেঙ্গল যখন ম্যাচ হয় তখন 90 মিনিট ম্যাচের মধ্যে থাকি। 90 মিনিটের পরে ম্যাচ যখন শেষ হয় তখন একে অপরের মধ্যে দেখা হয়, তখন রিলেশন মেনটেন হয়। আপনি হয়তো নির্দল ক্যান্ডিডেট হিসেবে দাঁড়াতে পারেন। এই মুহূর্তে এতগুলো কোশ্চেন করেছেন, কোশ্চেনের আমি অ্যান্সার দিয়েছি। এবার আমার ক্লাবের প্রিমিয়ার টিম আমার সুপার সিক্সে যেতে হবে। আপনি উঠে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু কথা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই চলে যায় অনেক ক্ষেত্রে। এটা কোনো ক্ষেত্রে দাঁড়িয়ে আপনি বলেছেন যে দিদি একটু সামলে, মুখ থেকে এইসব কথা বেরিয়ে গেলে এটা ব্যাকফায়ার হতে পারে। আমি কিছু কিছু কোশ্চেন আপনার মুখে শুনছি, যে কোশ্চেনগুলো প্রতিটা মানুষ কথা বলতে বলতে তার একটা কোনো জায়গা থেকে কোনো কিছু হয়তো মিস্টেক হলো, সেই মিস্টেকটা আপনারা ধরার চেষ্টা করেন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে ভবানীপুরে। এই মুহূর্তে কার্যত গোটা দেশের মিডিয়া এবং রাজ্যের মিডিয়ার চোখ একটাই কারণে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু অধিকারী। দাঁড়িয়ে ভবানীপুর রীতিমতো একটা তোড়জোড় পরিস্থিতি। এই মুহূর্তে একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক পাশে একটা জায়গায় রয়েছে আমরা, যেখানে আমরা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যকে পেয়ে গেছি। নমস্কার, বেঙ্গল লিবার্টিতে আপনাকে স্বাগত। আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার নেই, কারণ উনি স্পোর্টসের সঙ্গে, রাজনীতির সঙ্গে, সবের সঙ্গে জড়িত রয়েছে। আমি প্রথমেই একবার আপনার কাছে যাব যে আপনি স্পোর্টস এই শব্দটা আপনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। বক্সিং, ফুটবল, ক্রিকেট, কোনো কিছুই বাদ নেই। খেলা হবে একটা খুব গুরুত্বপূর্ণ স্লোগান তৃণমূল কংগ্রেসের। কোথাও গিয়ে দাঁড়িয়ে এই স্পোর্টসটাকে আপনি কাজে লাগবেন। এই স্পোর্টসের যেই এতদিন ধরে যেই কি বলবো, একটা চিন্তা ভাবনা, যারা এক্সপিরিয়েন্সড, সেটাকে কি এবার খেলা হবে ভবানীপুরে চরিতার্থ করবেন আপনি? দেখুন, আমি রাজনীতি পরিবারের ছেলে। রাজনীতিটা হচ্ছে আমার জীবনের হবি। আর স্পোর্টস সেল, তৃণমূল কংগ্রেস স্পোর্টস সেলটা আমি প্রথম দিন থেকে করি। কারণ আমি বিশ্বাস করি দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলায় যে সাড়া, সে সাড়ায় আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর মতো ক্ষমতা যে কেউ প্রার্থী এখানে আসলে সে হেরে চলে যাবে। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেন্স্টে কাউ দাঁড়ানো মনে হয় জীবনে কেউ ভুল করবে। সত্যি ভুল হয়েছে, কারণ নন্দীগ্রামে তো অন্য ছবি আমরা দেখলাম। 100% ভুল হয়েছে। এটা ভবানীপুর কেন্দ্র। ভবানীপুর কেন্দ্রে মানুষ এবং নন্দীগ্রামও মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতির জায়গায় দাঁড়িয়ে থেকে যে রাজনীতিটা হয়েছিল, সেটা কিভাবে কি ঘটনা ঘটেছে আপনাদের মাথায় আছে, আমাদেরও মাথায় আছে। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় হারার কোনো জায়গায় নেই। মানে আপনি কনফার্ম? 100%। কিন্তু আমি যদি এটা একটু লোকসভার যে নির্বাচনের ফলাফল, সেটা যদি একটু পুরসভার নিরিখে দেখি, আমরা দেখবো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে এই ওয়ার্ডটি, এখানে 294 বা সামথিং কিছু ভোটে লিড পেয়েছে। প্রায় 5টা আসনে বিজেপি এগিয়ে রয়েছে। 77 নম্বর ওয়ার্ড এবং ফিরাদ হাকিমের ওয়ার্ড, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওখান থেকে বেশিরভাগ লিড আসে। এই কালীঘাট বা এই যে ভবানীপুর চত্বর, এইখানে যদি এতগুলো আসনে বিজেপি এগিয়ে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের জায়গা, তাহলে এটা কোথাও গিয়ে একটা ব্যাকফুটিং। মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গায় ক্যান্ডিডেট হয় সেখানে পিছিয়ে থাকার জায়গা নেই, সবটাই এগিয়ে থাকবে। এটা মাথায় রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যসাথী, সবুজ সাথী থেকে শুরু করে কোনো কিছু বাদ নেই, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে সমস্ত কিছু বাদ নেই। যে কোনো ক্লাবের
আজকে ধরুন আমার বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের 36টা অ্যাসোসিয়েশনকে 8টা অ্যাসোসিয়েটকে যে অনুদান দিয়ে বাংলার আজকে খেলাধুলোটা চলছে, আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজনীতির রাঙিনায় প্রতিটা ক্লাবগুলোকে ঠিক রেখেছে। এই ক্লাবগুলোকে ঠিক রাখা, প্রতিটা মানুষের সঙ্গে যোগাযোগ রাখা, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ই পারে। কিন্তু এই ক্লাব বলা হয়, এই ক্লাবগুলোতে যে টাকাগুলো যায় সেক্ষেত্রে দাঁড়িয়ে ক্লাবের উন্নয়নের ক্ষেত্রে, ক্লাবের নিজস্ব উন্নয়নের ক্ষেত্রে এবং কিছু অন্যান্য কাজকর্মের ক্ষেত্রে ব্যবহার হয়। মানুষের জন্য নাকি ক্লাব কোনো খরচাই করে না, এই ধরনের অভিযোগগুলো উঠে আসছে প্রচুর ক্লাবের। এটা যদি বলে, দেখুন আমার যেমন কালীঘাট পোস্ট লাভার্স অ্যাসোসিয়েশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ক্লাবের ধরুন প্রিমিয়ার ছেলেদের টিম আছে, একদম মেয়েদের প্রিমিয়ার টিম আছে। ইভেন এই যে আমরা যে কালীঘাট পোস্ট লাভার্স অ্যাসোসিয়েশন হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন সকলকে নিয়ে যে কাজ করি, তার মধ্যে একটা হচ্ছে 23শে জানুয়ারি রক্তদান শিবির, 24শে জানুয়ারি এবার হচ্ছে। এইভাবে আমরা রক্তদান উৎসব, ইভেন বসে আঁকা প্রতিযোগিতা, সাজো সাজো বিবেকানন্দ সাজো, সাজো সাজো নেতাজি সাজো, ইফতার পার্টি, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন। কিছুদিন আগে আমাদের ইফতার গেল এই রমজান মাসে। তো আমরা এই কাজ করে যাই, তার একটাই ভরসা আমাদের দিদি। মানে দিদির উপর আস্থা পুরোপুরি 100%। 100%। রাজনৈতিক মহলে জল্পনা যে সাম্প্রতিককালে মানে কয়েক বছর আগে যখন ঠিক লোকসভার চলছে, আপনি দিল্লিতে গেলেন, অনেক কিছু কথাবার্তা হলো, আপনি একটা খুব ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার নাকি একটা দূরত্ব তৈরি হয়েছিল। মানে একদম ফ্র্যাঙ্কলি বলছি, মানে এইটা মানুষের জিজ্ঞাসা আর রয়েছে আপনাকে। দেখুন আমি একটা কথা বলি, ভাই দিদি ভালোবাসা হবে, ভালোবাসা বুঝবে, কিন্তু ভাই দিদি রক্ত তো এক। কিন্তু সেটা বাইরে চলে আসবে, ঘরের ভেতরে। দেখুন একটা কথা বলি, এটা বাইরে যারা নিয়ে গেছে তারা ভাবছে আমরা ঘরে কোনো বাইরে নেই। আপনি তো আমরা লাইভ ঘরেই আছি, বললেন, আপনি তো লাইভ বললেন, আপনার ভিডিও। আমরা ঘরেই আছি, ঘরে গেছেন, ঘরেই আছি। ভাইফোঁটা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়? ভাইফোঁটা নিয়েছি, রাখি নিয়েছি, সমস্ত কিছু। আচ্ছা, যেদিন দিল্লি থেকে আপনি ফিরলেন আমার মনে আছে, মানে তারপরেই আমি দেখতে পেলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথাটি ফেটে গিয়েছিল, সেই উডবানে ভর্তি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেদিন ফিরলেন আপনি দিদির সাথে কথা বললেন, আপনি তো দিদি বলেন, ফলে সেদিন দিদির কি মেজাজ ছিল মানে আপনার প্রতি? দেখুন ব্যাপারটা হচ্ছে, দিদি যখন আমি যখন ফিরেছি তখন আমার সঙ্গে দিদির ওই মুহূর্তে দেখা হয়নি। আচ্ছা, আমি শুনলাম দিদি হাসপাতালে ভর্তি হয়েছে। দিদি যখন হাসপাতালে ভর্তি হচ্ছে আমি শুনে, আমি কালীঘাটের ঘরে ঢুকতেই শুনলাম যে হাসপাতালে ভর্তি হয়েছে। আমি সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে গেলাম। আচ্ছা, হাসপাতালে ছুটে গেলাম এবং ছুটে গিয়ে ওখানে গিয়ে যা পরিস্থিতি শুনলাম খুবই সিরিয়াস। তখন ওই অবস্থা দেখে আমি আবার বাড়িতে ব্যাক করলাম। তো আমার একটাই জিনিস মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার জীবনে উনি আমার দিদি বলুন, উনি আমার অভিভাবক বলুন, উনি আমার সব নেত্রী বলুন, সব কিছু সব কিছু। সব কিছু। 2021 সাল, আমি একটু ব্যাকে যাচ্ছি। একটা কথা উঠছিল যে সব তো বিজেপি নিয়ে নিচ্ছে, নিজের গ্রাস করে নিচ্ছে। কালীঘাটের বাড়িতেও নাকি বিজেপি ঢুকে গিয়েছিল। দেখুন কেউ কেউ রাজনীতি করতে গিয়ে রাজনীতি রাঙে না, রাজনীতির মতো কথা বলে। বাড়ির ভিতরে বাড়ি থাকে, বাড়ির ভিতরে কোনো রাজনীতির আদার রাজনীতি ঢুকতে পারে না। কিন্তু আমি বিশ্বাস করি। কিন্তু যে মানে ফ্যামিলিতে একজন বিধায়ক, মুখ্যমন্ত্রী, একজন সাংসদ, ঠিক আছে, একজন কাউন্সিলর পর্যন্ত রয়েছে, সেই বাড়িতে রাজনীতি থাকতে পারে না বাড়ির ভিতরে? এটা হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় উঠতে বসতে রাজনীতি, তিনি ট্রেডমিলে হাঁটতে হাঁটতে রাজনীতি, মানে এটা তো আমরা দেখেছি প্রকাশ্যে এবং আপনি নিজেও সেটা অনেকবার স্বীকার করেছেন। ফলে আপনি কি করে বলছেন যে বাড়ির ভিতরে রাজনীতি? আমার বাড়ির ভিতরে কোনো রাজনীতি হয় না। হ্যাঁ, আমার মা গায়ত্রী ব্যানার্জি হ্যাঁ, আমাদের ডাব্বু হাতায় ডাল দেওয়া এবং একসঙ্গে পরিবারদের নিয়ে খাওয়া দাওয়া, যে জায়গাটা পরিবারকে তৈরি করে দিয়ে গেছে, সেই পরিবার নিয়েই কিন্তু আজও পর্যন্ত আমাদের পরিবারের মধ্যে কোনো রকম কোনো বিভেদ নেই। কোনো বিভেদ নেই, কোনো বিভেদ নেই। আচ্ছা, এই যে নির্বাচন শুরু হয়ে গেল, মানে একদম আজকে দেখলাম শুভেন্দু অধিকারী এলেন দিল্লি থেকে ডিরেক্টলি এসে, তিনি একদম ভবানীপুরে নামলেন। ভবানীপুরে প্রচুর লোকজনের জমায়েত আমরা দেখলাম। শুভেন্দু অধিকারীর সঙ্গে আপনার একসময় সম্পর্ক খুব ভালো ছিল, এটা সবাই আমরা জানি। এটা স্বাভাবিক, যখন করতেন, যখন হ্যাঁ, খুব ভালো কংগ্রেস করতেন তখন সম্পর্ক নিশ্চয়ই খুব ভালো ছিল। আজকের দিনে দাঁড়িয়ে পলিটিক্সের বাইরে গিয়েও যদি শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা হয়, মানে প্রচার করছেন, ধরে নিন একদম মুখোমুখি হয়ে গেল, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার করছেন, ওখানে শুভেন্দু অধিকারী নিজেরও প্রচার করছেন, কথা বলবেন নাকি মুখ ফিরিয়ে যাবেন? দেখুন একটা কথা বলি, রিলেশন এমন জায়গায়, মোহনবাগান ইস্টবেঙ্গল যখন ম্যাচ হয় তখন 90 মিনিট ম্যাচের মধ্যে থাকি। 90 মিনিটের পরে ম্যাচ যখন শেষ হয় তখন একে অপরের মধ্যে দেখা হয়, তখন রিলেশন মেনটেন হয়।
দেখুন অ্যাকচুয়ালি আমি যদি মনে করি যে বহুদিন গেছে, জ্যোতি বসুর শরীর খারাপ, মমতা ব্যানার্জি গেছে, মমতা ব্যানার্জির শরীর খারাপ, জ্যোতি বোস গেছে, বুদ্ধদেব ভট্টাচার্যের শরীর খারাপ, মমতা ব্যানার্জি গেছে। এটা রাজনীতি রাঙেরা রাজনীতি হবে, কিন্তু যখন রিলেশন তৈরি হবে তখন একটা রিলেশনের জায়গা। মানে সেটা রিলেশনটা রয়েছে বলছেন, মানে অফ ক্যামেরা বা মানে আউট অফ অ্যাকচুয়ালি পলিটিক্স। হ্যাঁ, এই সময়টা 90 মিনিটের খেলা। এই 90 মিনিটের খেলা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আদা কিছু বলেনি। আর 90 মিনিটের পরে 90 মিনিটের পরে যখন পরিবেশ যখন দেখা হবে, পরিবেশের মতো কেউ যার ফেস টু ফেস কারোর সঙ্গে যদি দেখা হয় নিশ্চয়ই হয়ে গেল সবার সঙ্গে, সবাই সবার সঙ্গে যেমন হয় এটা হতেই পারে। আচ্ছা, আপনার কোনোদিন মনে হয়নি যে এই স্পোর্টস আপনি সামলাচ্ছেন, কোনোদিন সংসদীয় রাজনীতিতে আসবেন? আপনার পরিবারের সদস্যরাই রয়েছে। দেখুন আমি একটা কথা বলি, মনের ইচ্ছা প্রতিটা মানুষের থাকে, আমারও আছে, আপনারও আছে, আরও কয়েকজনের আছে। রাজনীতি করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে একটা কর্মী হিসেবে কাজ করা, মমতা ব্যানার্জির পিছনে থেকে কর্মী হিসেবে কাজ করা। এটার চেয়ে আনন্দের বেশি আমি কিছু নেই বলে বলবো। আমি তো টিম মেকার হিসেবে কাজ করছি। আজকে আমি কোনো এমপিকে আমি একটা ফোন করতে পারি, কোনো একটা এমএলএকে ফোন করতে পারি, কোনো একটা মিনিস্টারকে ফোন করতে পারি, কোনো একটা কাউন্সিলরকে ফোন করতে পারি, কোনো একটা আমাদের পার্টির কোনো সদস্যকে আমি ফোন করতে পারি। এগুলো আমি যখন তখন পারি। এটা ভালো না রাজনীতিতে এমপি হওয়া, এমএলএ হওয়া, মিনিস্টার হওয়া ভালো? আপনি বলুন না। আমি তো সব কিছু করতে পারি। হিসেবে অবশ্যই একটা বিরাট বড় আমি একটা জিনিস বিশ্বাস করি, জীবনে যখন জন্মেছিলাম ভেবেছিলাম সাধারণ মানুষের জন্য কিছু কাজ করব। আমি সাধারণ মানুষের জন্য এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছি। কালও দেখবেন উন্নয়ন ক্লাবের 84 বছরের মা শান্তি চক্রবর্তী, যিনি বিআর সিং নার্সিংহোমে ভর্তি, বিআর সিং হাসপাতালে ভর্তি, সেখানে কে গেল না গেল, শিয়ালদায় কে গেল না গেলো জানি না, আমি সেখানে গিয়ে কিন্তু উপস্থিত ছিলাম। উনি আমার ভোট দেবে বা উনি আমার পাশে থাকবে তা না, মানুষ যখন বিপদে পড়ে মানুষের পাশে আমি থাকি। আজকে আমাকে প্রশান্ত ব্যানার্জি বললো যে একটা বেহালা তরুণ, তেঁতুলতলা তরুণ সঙ্গে একটা তারামার মন্দির উদ্বোধন আছে বাবুন, তোকে আসতে হবে। আমি প্রশান্ত তার কথা শুনে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে পৌঁছলাম। গিয়ে দেখলাম ওখানে ভজাদা, আমার খুব পরিচিত ভজাদা, তার ভজাদা হচ্ছে পার্থ সরকার। পার্থ সরকারকে আমি ফোন করলাম যে এটা ভজাদার এরিয়ায় ঢুকছি, এই চিন্ময় তুই একটু ফোন করতো ভজাদাকে, ভজাদার এরিয়ায় ঢুকছি, তখন ভজাদাকে ফোন করো, তোমার জন্যই তো বসে আছি। এই রিলেশান আমি যে যখন অঞ্চলে যাই বা যে জেলায় যাই, আমার লোকজন থাকলে আমি তাদের সঙ্গে রিলেশন মেনটেন করে তাদেরকে ফোন করে ঢুকি। আমার সঙ্গে কারো খারাপ ব্যবহার নেই। আমি হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন সবাইকে নিয়ে চলি। যেমন আমি ডেফান্ডামদের সঙ্গে আমি ক্রিকেটের মধ্যে দিয়েও থাকি, আমি ব্লাইন্ডদের সঙ্গেও ক্রিকেটের মধ্যে দিয়েও থাকি। এই চন্দন মাইতির 22 তারিখ প্রোগ্রাম আছে, আমাকে সায়ন্তিকা বারে করে ডাকছে, কিন্তু আমি বললাম সায়ন্তিকা ডাকুক আর চন্দন মাইতি ডাকুক, খেলার জগৎ আমি সেখানে গিয়ে পৌঁছাবো। খেলা তো হবেই, খেলা হবে, মানে সেটা পলিটিক্সে হোক বা এমনি খেলাই হোক, খেলা তো হবে। আচ্ছা, এই যে এই থিম সংটা যখন তৈরি হয়েছিল, খেলা হবে, হ্যাঁ হ্যাঁ, কতবার শুনেছেন আপনি? হ্যাঁ, বহুবার শুনেছেন। প্রচারে এটা ব্যবহার হবে ভবানীপুরে, খেলা হবে, খেলা হবে। দেখুন অ্যাকচুয়ালি আপনাকে বলি, এই মার্কেটে খেলা হওয়ার জায়গা নেই ভবানীপুরে। এই মার্কেটে ওয়াকওভার নিয়ে বেরিয়ে যাবো, পুরো কনফার্ম হবে 100% ওয়াকওভার নিয়ে বেরিয়ে যাবো। আপনাকে দিদি কি দায়িত্ব দিল? আমাকে দিদি দায়িত্ব দিয়েছে এলাকার পল্লীবাসীদের নিয়ে ভালো করে চলতে হবে, এলাকার পল্লীবাসীদের নিয়ে কাজ করতে হবে। কারোর কোনো আপদ বিপদ হলে সঙ্গে সঙ্গে তাকে গিয়ে বলবো। আমার পোর্টসেলে বিকি আছে, অভয় আছে, আজকে কল্যাণ আছে, অমিত আছে, বাথু আছে, আরও আমাদের যারা ছেলেরা আছে, চিন্ময় আছে, রানাদা আছে, আমরা তাদের নিয়ে কাজ করি। কি আজকে ধরুন এটা SSKM হাসপাতালে কেউ ভর্তি হতে পারছে না, আমি কাকে বলবো? SSKM হাসপাতালটা যে দেখছি তাকে বলবো। আমি বাঙুরে ভর্তি হতে পারছেন না, কাকে বলবো? বাঙুরে যে আছে তাকে বলবো ভর্তি হওয়ার জন্য। আমার এটাই কাজ। আপনি মানে করে দেন এরকম? আমি অ্যাকচুয়ালি কি বলুন তো, আমি রাজনীতির পরেও সাধারণ মানুষের পরিষেবায় সবসময় থাকি। সোশ্যাল ওয়ার্ক, সামাজিক সোশ্যাল ওয়ার্ক। আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন করবো। আমি এখানে যখন ঢুকছিলাম, পুলিশ তো জিজ্ঞেস করে যে কোথায় যাচ্ছেন, কারণ এটা খুব হাই সিকিউরিটি জোন। যখন অভয়া কাণ্ড ঘটলো, তারপরে ডাক্তাররা যখন এখানে প্রবেশ করলেন, এই চত্বরে না প্রচুর মানুষজন তারা জড়ো হয়েছিলেন, বলছেন আমাদের বারবার ভোটার কার্ড, আধার কার্ড দেখে ঢুকতে হয়, আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গলি দিয়ে যেতে গেলে মানুষ যদি অতিষ্ঠ হয়ে পড়ে। এরমও দিন গেছে,
হয়তো আমি অন্য গাড়ি নিয়ে ঢুকছি, আপনারা আটকেছে কেন বলুন? তারপরে দেখলো যে আমি, তখন ছেড়ে দিল। সেটা আপনি তো ভাই, এটা আপনি না তো- অ্যাকচুয়ালি যার যে ইনস্ট্রাকশনটা থাকে তার ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা কাজ করতে পারি, আমরা সেগুলো বিশ্বাস করি। ধরুন আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের যখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার অঞ্চলে যখন ঢুকতে যেতাম, অনেক পাহাড়ের মধ্যে ঢুকতে গেলে অনেক কঠিন জায়গা ছিল, কিন্তু আমাদের এই জায়গাটা খুব একটা কঠিন না, সবাই ইজিলি ঢুকে যায়, সাধারণ পাবলিক ঢুকে যায়। এই জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায় কারোর জন্য এই ঘাট করে রাখেন। ইজিলি ঢুকতে, কিন্তু ঢুকতে পারে না, এটা হ্যাঁ। কিন্তু সত্যি ঢুকতে পারে না। লোকজন কিন্তু জড়ো হয়ে তখন অ্যাকচুয়ালি বলি, বিক্ষোভ দেখিয়েছিলেন। মাথায় রাখতে হবে, একটা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আপনি যদি 100 জন লোক নিয়ে এসে ঢোকেন, সেটা কি ঠিক না বেঠিক? আপনার বাড়িতে, হ্যাঁ। হ্যাঁ, আপনার বাড়িতে যদি কেউ অ্যাপার্টমেন্ট করে, সে অ্যাপার্টমেন্ট করলো একজন, যদি সেখানে কি 20 জন ঢোকে, আপনি তাকে অ্যালাউ করবেন? অবশ্যই বাদ বিচার করবো যে ঢোকানো যাবে কি যাবে না। একটা বোঝা উচিত। মানে তাও সেটাই single মানুষ ব্যাপার। ঢুকলে তারপরে এত বড় হ্যাঁ। একটা পলিটিক্যাল নেত্রী, ওনার এখানে আসার আগে নিশ্চয়ই সব কিছু চেক আপ করেই ঢুক। আচ্ছা, হাওড়া, দীর্ঘদিন ধরে আপনি হাওড়ায় কাজ করেছেন। আপনার হাওড়া থেকে তো ভোটার হাওড়া তালিকা থেকে নাম শুধু চলে গেছে। কাজ করেছি না, ওরা চাকরিও করতাম। হ্যাঁ, মানে ওইখান থেকে হ্যাঁ। নাম চলে গেল তো হ্যাঁ। আপনার। না দেখুন, একটা কথা বলি, হ্যাঁ, কিছু কিছু সময় মাথায় রাখবেন, নাম উঠেছিল, আমার নাম চলে গেছে। আসলে আমার হয়তো কাজের কোনো জায়গায় ভুল ত্রুটি ছিল, তার জন্য হয়তো গেছে। কাজের ভুল ত্রুটি আপনার? মানে হয়তো আমি কোনো জায়গায়, যেখানে আমার যে কাগজটা দেওয়ার কথা, সেই জায়গাটা হয়তো আমি কোনো জায়গায় এটা মিস্টেক করেছি, সেটা পরে জানতে পারি। আপনি মিস্টেক করেছেন তো? আমি মিস্টেক করেছি। আপনি মিস্টেক করেছেন। একটা রাজনৈতিক মহলে জল্পনা চলেছিল আপনি হয়তো নির্দল ক্যান্ডিডেট হিসেবে দাঁড়াতে পারেন, এটা কি সত্যি না? দেখুন, আমি একটা কথা বলি, মমতা ব্যানার্জির ভাই হওয়া, কর্মী হওয়া যতটা ভালো, দাঁড়ানোটা ততটা ভালো না আমার মনে হয়। ধরুন কপাল যেদিন দেবে, সেদিনকে বলবে মমতা বন্দ্যোপাধ্যায় নেতা নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি। তারা যদি মনে করে আমি সেই যোগ্য জায়গায় আছি, নিশ্চয়ই সেদিন দাঁড়াবো। আপনি পলিটিক্স করছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই, প্রায় সমগোত্রীয় বলা যেতে পারে। একদম। অনেকেই বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবনেতা, তিনি প্যারাশুট নেতা, এটা বলা হচ্ছে। দেখুন, আমি কালীঘাটে দাঁড়িয়ে এই কথাগুলো বলছি, আমি জানি না আমি কি করে ফিরবো, না, ঠিক আছে? না। কিন্তু একটা কথা, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জায়গা ছেড়ে দেওয়া, এটা অনেকেরই পছন্দ হচ্ছে না। কেন? আমরা তো এতদিন ধরে দিদিমণির কে সঙ্গে কি ছিলাম। পছন্দ করলো জানার দরকার নেই। দলের আমার শুধু পছন্দের জায়গা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিদি যেটা পছন্দ করেছে সেটা আমাদের মেনে নিতেই হবে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বড় নেতা নিজেকে তৈরি করেছে, এবং নিজে যেভাবে খেটে নিজের জায়গা তৈরি করেছে, অর্থাৎ তাকে আমাদের সবসময় নেতা হিসেবে মানা উচিত। আমার ভাইপো হতে পারে, কিন্তু আমার নেতা, ভাইপো হতে পারে কিন্তু নেতা। কিন্তু আমার নেতা। মানে আপনার চেয়ে পলিটিক্সটা বেশি ভালো বোঝেন? হ্যাঁ, বুঝেন? আমার সঙ্গে খুব ভালো রিলেশন। মানে এমনি কেমন, মানে উনি জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ান, অনেকেই ওনার দেখুন, অ্যাকচুয়ালি একটা কথা বলি, হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জায়গায় রাজনীতিটা করে, অনেকে এই রাজনীতি বুঝবে না। আচ্ছা, ও রাজনীতির স্ট্যাটাস হাইফাই। এটা তো বলা হয় প্রশান্ত কিশোর নাকি তৈরি ও করে যে দিয়েছে। জায়গা থেকে রাজনীতি করে, হ্যাঁ। এবং গ্রাসরুটটা যেটা বোঝে, সেটা অনেকে বোঝে না। অনেকে ওর রাজনীতির আসল জায়গাটাই বোঝে না। কিরকম একটু ও জীবনে পড়াশোনা করেছে এখান থেকে দিল্লিতে গিয়ে, হুম, ওর লাইফে যেভাবে কষ্ট করে ও বড় হয়েছে, এবার সেই জায়গাটা অনেকে দেখেনি। মানে আমরা চোখের সামনে দেখেছি। ওকে নিয়ে কে কী ভাবলো জানার দরকার নেই। দিদিমণি ভেবেছেন যে ও রাজনীতির জায়গায় আসলে দিদিমণির হাত শক্ত হবে, তা আমরা সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার ভাইপো হিসেবে না, আমার নেতা হিসেবে মানি। মানে কোনটা আগে এবার, ভাইপো না নেতা? নেতা, সবার আগে নেতা, 100% নেতা। এখন মানে ফ্যামিলিটা এখানটা ম্যাটার করছে। ফ্যামিলিতে ও আমার ভাইপো হতে পারবে, ও আমার নেতা। মানে ভালো লাগে, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখলে খুব ভালো লাগে। ভালো লাগে। একসঙ্গে ধরে পরিবারের হুম, যত সংখ্যক লোক বাড়বে, তত কিন্তু আমাদের হাত শক্ত হবে। দলের ব্যাটনটা মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবেন, এমন একটা কথা চাউ রয়েছে চারিদিকে। নেক্সট সিএম হিসাবে কে নাম উঠতে যদি পারে? মমতা বন্দ্যোপাধ্যায় মনে করে হ্যাঁ। যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবে, তাহলে অসুবিধা নেই তো। আমরা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নেতা মেনেছি। মানে তিনি সেকেন্ড ইন কমান্ড দলে, হ্যাঁ, এর বিষয়ে কোনো সন্দেহ নেই। দেখুন না, কি করবে দিদিমণি, যেটা করবে সেটাই আমরা মেনে নেবো। কিন্তু এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি নিয়ে ওই তো কত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিদি, আমি কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওই যে দেখুন, ওই যে মমতা ব্যানার্জি ওই দেখে সৌমের দেবো, সঙ্গে প্রোগ্রাম, ওই যে কোথায়? দেখুন, ওই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখুন। হ্যাঁ, ওই হ্যাঁ, হ্যাঁ, ফোনের দিকে একটা হ্যাঁ, দুটো। হ্যাঁ, হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে, আপনি হ্যাঁ। পাবেন। আচ্ছা, এবার দেখুন, এই দেখুন, হ্যাঁ।
এই দেখুন আমার মেয়ে টিনা, হ্যাঁ একটু এদিকে তুলে রাখো। আমার মেয়ে টিনা, হ্যাঁ আমি দিদি, হ্যাঁ দিদি মা, হ্যাঁ মা অভিষেকের মা, আচ্ছা আমার বউ, আমি। এগুলো তো বাবা এত রাজনীতিতে থাকবে। দুর্লভ ছবি। হ্যাঁ সরে যাও বাবু, একটু সরে যাও। দেখো রাজনীতির ক্যারিয়ারে বাবুল ব্যানার্জিকে দেখো ওইখানটা, মমতা ব্যানার্জি যখন, ওটা 1991 সালের ছবি, 1991 সালে বাবুন হাত তুলে আছে দেখো, ওটা 1991 ছিল। বিরাট লোক। হ্যাঁ 1991 সালে। 1951। হ্যাঁ 91। 1984 সালে যখন যাদবপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিল হ্যাঁ এই হাস্য শক্ত করবার জন্য সোমনাথ চ্যাটার্জির এগেন্স্টে, সর্বপ্রথম আমরাই রাজনীতি করে ওখানে ছিলাম। সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানে বিরাট ভয়ঙ্কর লড়াই ছিল। 100%। আচ্ছা একটা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ছবিটা দেখুন, এই ছবিটা দেখুন, এই যে এইদিকে এই যে অভিষেক ছবিটা বন্দ্যোপাধ্যায়। দেখুন। হ্যাঁ। এই যে আমরা পরপর ছবি দেখছি, মানে ঘরে বিভিন্ন দুর্লভ ছবি রয়েছে, আমি এই ছবিগুলো দেখে অবাক হয়ে যাচ্ছি। এটা ছবি মানে এটা 2013 সালে হ্যাঁ এই গ্যালারি বানানো হয়, এই যখন gallery। কেউ ভাবিনি, হ্যাঁ তখন আমি গ্যালারি বানিয়েছি। এটা বানিয়েছেন আপনি? একদম আমার ক্লাবকে আমি গ্যালারি বানিয়ে রেখেছি এই কারণে, যার কাছ থেকে ক্লাব উপকৃত হ্যাঁ তাকে ভালোবাসবো না। ক্লাবে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে যেটা ক্লাবের একবার না, জন্য। গণেশ পুজো এসেছিলেন এই হ্যাঁ। ক্লাবে, গণেশ পুজো এসেছিলেন আচ্ছা এইখানে, আমাদের কালীঘাট শিব শক্তির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, হুম। এই ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। আচ্ছা বাবুদা বলছি, বাই চান্স আপনাকে ধরে নিন, পুরো হাওড়া তো পুরসভায় নির্বাচন হয়নি, দীর্ঘদিন ধরে হয়নি, সেখানে প্রশাসক বসে কাজ চলছে, যদি ওখানে আপনাকে কোথাও একটা দাঁড় করানো হয়, আপনি দাঁড়াবেন, লড়বেন? দেখুন আমার যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে যে কাল বসে যেতে, আমি বসে যাবো, আর কাল যদি বলে উঠে যেতে, আমি উঠে যাবো। মানে আপনার নিজস্ব মতামত নেই কিছু? আমার নিজের তো মতামত একটাই, আমি রাজনীতিতে তার হাত ধরে রাজনীতি করতে নেমেছি, তার অ্যাডভাইস আমার কাছে জীবনের সবচেয়ে বেশি। আচ্ছা বলছি স্পোর্টসের দিকে একটু চলে যাবো, আমি টিভিতেও দেখছি একটা বড় করে স্পোর্টসের বিষয়বস্তু, আপনি স্পোর্টস ছাড়া মনে হয় সব কিছুই করি আমি, স্পোর্টস পুজো সব। সব করেন? হ্যাঁ আচ্ছা পুজোতে আমি যাচ্ছি একটু বাদে, স্পোর্টসে যাবো, ওয়ার্ল্ড কাপ আসছে, হ্যাঁ এই ইলেকশন শেষ হয়ে গেলে ওয়ার্ল্ড কাপ, কোনটা নিয়ে বেশি ইন্টারেস্ট, ওয়ার্ল্ড কাপ না ইলেকশন? আগে ইলেকশন। প্রথমে খেলাটা এখানে হবে, তারপর খেলাটা ওখানে হবে। হ্যাঁ ইলেকশন। হ্যাঁ আচ্ছা এবার পুজোতে আসছি, তৃণমূলের একাংশ তারা বারবার এমন একটা ব্যবহার করেন, মুসলমান ভোট, মুসলমান প্রীতি, এইটা একটা ব্যাকফায়ার হয়ে যাচ্ছে। আমার কাছে আজই একটা ভিডিও এসছে, বেহালা পূর্বের এই মুহূর্তে যিনি ক্যান্ডিডেট হয়েছেন তিনি বলছেন হিন্দু এলাকায় ওখানে কোনোভাবে ভোট করানো যাবে না, আছে ভিডিও রয়েছে। এটা কি কোনোভাবে মেনে নাও যে আপনি নিজে বলছেন পুজো করি, ইফতার করি, সব করি, সেকুলারিজমের অন্যতম একটা পীঠস্থান বলা হয় এই কালীঘাট, কিন্তু এইভাবে এক একজন ব্যক্তিত্বরা যদি এই ধরনের মন্তব্য করেন, মাঝে মধ্যে হুমায়ুন কবির যিনি আইপিএস তিনি পর্যন্ত এই কথা বলেছেন, মারছে মুসলমান, মরছে মুসলমান, মুসলমানদের এক হওয়া দরকার রয়েছে। আপনাদের দল থেকে হুমায়ুন কবির বেরিয়ে গিয়ে মুসলমানদের নিয়ে একত্রিত করে একটা দল তৈরি করলেন, জনতা উন্নয়ন পার্টি। কেন এগুলো দেখতে হচ্ছে বলুন তো? তখন মোহাম্মদ ইসমাইলের খেলা আপনি কি দেখেন, অনেক সময় আপনি দেখেছেন প্রসূন ব্যানার্জি মোহনবাগানে খেলেছে, অনেক সময় দেখেছেন প্রশান্ত ব্যানার্জি মোহনবাগানে খেলেছে, আবার অনেক সময় দেখেছেন প্রশান্ত ব্যানার্জি ইসমাইলে খেলেছে। এটা শুধু খেলার মধ্যে শুধু না, সবার মধ্যেই এই খেলা হয়। আছে না? আচ্ছা এই হিন্দু মুসলমানটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে না? বিজেপি এইটা নিয়ে তো দেখুন আমি একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন সব একত্রিত হয়ে আমরা কাজ করি। এবং আমাদের ক্লাবের যারা সংগঠনের সঙ্গে জড়িয়ে আছে তারা সব কিন্তু হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন নিয়ে আমরা কাজ করি। এখানে আমার কাছে কিন্তু মুসলিমও আছে, এখানে কিন্তু আমার কাছে হিন্দু আছে, এখানে আমার কাছে পাঞ্জাবিও আছে, এখানে জৈনও আছে। এইটুকুনের মধ্যেই আপনাকে দেখিয়ে দিচ্ছি, তার মানে কি আমাদের ইউনিটি আছে। একদম, আমি এইটাই বলছি, এই ইউনিটির জায়গা থেকে যখন ফিরে হাকিম বলছেন যে দাওয়াতে ইসলামের কথা, হ্যাঁ খারাপ লাগে না? ফিরে হাকিম বলছেন দাওয়াতে ইসলামের কথা, কি বলছে? দাওয়াতে ইসলাম মানে ইসলাম ধর্মে যারা দীক্ষিত হয়নি, যারা জন্মায়নি তারা অভাগা। মনটা কথা হলো কোট আনকোট এই শব্দ প্রয়োগ করছে। আমি এসব ব্যাপারে কোনো উচ্চারণ করতে রাজি নই, এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। আমি উচ্চারণ করতে রাজি নই। আমি ওই জন্যই বললাম মানে আপনাকে এতে মানে যেখানে কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি, হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন সবাইকে নিয়ে উনি কাজ করেন। বিধানসভা- কিন্তু তাদের জন্য মন্দির, মসজিদ, গির্জা সমস্ত কিছুই কিন্তু করেছে, আপনারা চোখের সামনে দেখেছেন। আজও পর্যন্ত শ্মশানে কেউ মরে গেলে সেই 2000 টাকাটাও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই সিদ্ধান্তের জায়গা নিয়েছে, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এটা আমাদের ভাবতে হয়। এইখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন, আমি দীর্ঘদিন ধরে বিধানসভা করছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম সামনে থেকে বক্তব্য রাখতেও শুনেছি।
তিনি যখন এই কুম্ভর কেসটা হলো, কুম্ভতে অতজন মারা গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অভ্যন্তরে রেকর্ড আছে মৃত্যু কুম্ভ বললেন, পাশাপাশি গন্ধা ধর্ম বললেন, হিন্দু ধর্মকে, ওরা যে ধর্ম মানে সেটা গন্ধা ধর্ম, সেটাকে বিজেপি তুলে আনলো যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মকেই গন্ধা ধর্ম বলছেন এবং মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে তিনি হিন্দুদের ছোট করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু কথা সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই চলে যায় অনেক ক্ষেত্রে। এটা কোনো ক্ষেত্রে দাঁড়িয়ে আপনি বলেছেন যে দিদি একটু সামলে, মুখ থেকে এইসব কথা বেরিয়ে গেলে এটা ব্যাকফায়ার হতে পারে। একটা কথা বলি, বলুন। আজকে আপনি আমাকে অনেক কোশ্চেন করেছেন, সব কোশ্চেন কি আপনার ঠিক না আমার ঠিক? আমি তো আপনার সামনেই করছি। আমি কিছু কিছু কোশ্চেন আপনার মুখে শুনছি, যে কোশ্চেনগুলো প্রতিটা মানুষ কথা বলতে বলতে তার একটা কোনো জায়গা থেকে কোনো কিছু হয়তো মিস্টেক হলো, সেই মিস্টেকটা আপনারা ধরার চেষ্টা করেন, যেটা ঠিক আমরা সেটা বলছি ধরার না, চেষ্টা এটা করেন। এটা করছে কি বিধানসভার প্রধান বিরোধী দল, তারাই বলছে। আমি দেখুন, মানে বিধানসভা বিলংস টু অপোজিশন, এটা তো আপনারাও ডেফিনেটলি জানেন। শাসক বিরোধী উভয়ের মধ্যে তো তরজা, সেই তরজা প্রেক্ষিতে যে পয়েন্টটা উঠে আসছে, অ্যাজ এ জার্নালিস্ট হিসাবে আপনাকে আমি প্রশ্নটা করছি, এখানে দাঁড়িয়ে তো আর কিছু আমি আপনার জার্নালিস্ট হিসেবে একটাই কোশ্চেনের অ্যান্সার দেবো। হ্যাঁ। এই মুহূর্তে এতগুলো কোশ্চেন করেছেন, কোশ্চেনের আমি অ্যান্সার দিয়েছি। এবার আমার ক্লাবের প্রিমিয়ার টিম আমার সুপার সিক্সে যেতে হবে। আপনি উঠে যাবেন, থ্যাংক ইউ। শেষ করবো। আচ্ছা ঠিক আছে, এখানেই শেষ করবো। যাই হোক, আমার সঙ্গে এতক্ষণ ধরে সময় দিলেন, মানে এনার সময় পাওয়াটা সত্যি খুব চাপের। না না, এটা না, আমরা না, এটা তো না, সত্যি না, আমরা তো পেলাম, না, না। চান্স পেলাম তো। আপনি আজকেই বলেছেন, আপনার সঙ্গে আজকেই আজকেই টাইম কথা দিয়েছি। হলো। এবার আপনাকে চিনি না চিনি, আমি বোনকে চিনি। হ্যাঁ, একদম একদম। এবার বোনকে আমি চিনি, এবং চিনি এই কারণেই চিনি, অনেক জায়গায় বোনের সঙ্গে আমার দেখা হয়েছে। যাই হোক, এই ব্যক্তিকে আমি দেখেছি, মানে আমার এক কলিগ অসুস্থ হয়ে পড়েছিলেন এসএসকেএমে, তিনি আমি নিজে সবার গিয়ে- জন্য করি। নিজে গিয়ে এবার হাসপাতালে কাজ যে করছিলেন। কোনো টিভির শুধু না, হ্যাঁ। যে কোনো মিডিয়ার যে কোনো মানুষ আমার কাছে আসতে পারে, আমি তাদের জন্য সবসময়, যদি কেউ শরীর অসুস্থ হয়ে কারোর কোনো রক্ত লাগে, ও নেগেটিভ, এবি নেগেটিভ, বি নেগেটিভ, তার জন্য আমি তৈরি আছি, আমার ক্লাব তৈরি আছে। ইভেন আমাদের সংগঠনে, শাখা সংগঠনে যারা আমাদের অফিসিয়াল বা আমাদের যারা মেম্বার, তারা কিন্তু দেওয়ার জন্য রেডি। একদম, অসংখ্য ধন্যবাদ, আমার সঙ্গে সরাসরি ছিলেন। আর কিছু বলার নেই। যাই হোক, সমস্ত ইন্টারভিউটা আপনারা দেখলেন। যদি আপনাদের মতামত কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটা, অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন কাছে গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।